আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানকে কোনো কিছু দিচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে কোনো আলোচনাও করছেন না বলে উল্লেখ করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমি ইরানকে কিছুই দিচ্ছি না যেমনটা ওবামা দিয়েছিলেন, এমনকি তাদের সঙ্গে আলোচনাও করছি না, যেহেতু আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা না দেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার কোনো প্রশ্নই ওঠে না। বিবিসিকে রাভাঞ্চি বলেন, আমরা এখনও কোনো আলোচনার দিনক্ষণ বা কাঠামো ঠিক করিনি। আমরা শুধু জানতে চাই আলোচনায় বসে আবারও আগ্রাসনের শিকার হব কিনা। তিনি বলেন, এই প্রশ্নে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। এর মধ্যে 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে ইরান। পরে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া উচিত বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সমৃদ্ধকরণের যাত্রা এবং পরিমাণ নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একেবারে শূন্য সমৃদ্ধকরণ চাপিয়ে দেওয়া আর তা না মানলে বোমা মারাটা বর্বর আইন। এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে কিনা। জবাবে ট্রাম্প বলেছিলেন, অবশ্যই, কোনো প্রশ্ন ছাড়াই হামলা চালানো হবে। গাজা উপত্যকায় দখলদার সেনাদের ওপর প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের গতি ক্রমশই বাড়ছে। গত কিছুদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর বেশ কিছু প্রাণঘাতী হামলা চালিয়েছে যোদ্ধারা। বিশেষ করে খান ইউনিস শহরে কয়েকটি বড় অপারেশন চালিয়েছে বিভিন্ন সংগঠন। এসব হামলার মধ্যে রয়েছে কয়েকটি চোরাগোপ্তা হামলা ও মুখোমুখি সংঘাত। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, এসব অপারেশনে দখলদার সেনাদের বেশ কিছু নিহত ও আহত হয়েছে। প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি পদাতিক সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, একটি বাড়িতে বুবি ট্র্যাপ তৈরি করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। দখলদার সেনারা ওই বাড়িতে আশ্রয় নিলে সেখানে দুর্গ বিধ্বংসী শেল এবং অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে হামলা চালায় ইসরায়েলি যোদ্ধাদের একটি ইউনিট। লেবানন ভিত্তিক আল মায়াদিনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত ফোর্স সেখানে হাজির হলে তাদের উপর মেশিনগান ও রকেট প্রোপেলড গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এরপর স্থানটিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার গুলিবর্ষণ শুরু করে। সেই সাথে ধোঁয়া ছাড়িয়ে তারা আড়ালে আহত ও নিহত সেনাদের উপর উদ্ধার কার্যক্রম চলে। একই এলাকায় পৃথক আরেকটি অপারেশনে আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা নিশ্চিত করেছে, তাদের হামলায় ইসরায়েলি বাহিনীর একটি D9 মিলিটারি বুলডোজার ধ্বংস হয়েছে। উচ্চমাত্রার ব্যারেল বোমা দিয়ে বুলডোজারটিতে হামলা চালানো হয়। খান ইউনিসের পূর্ব দিকে আবসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। আল জাজিরা জানিয়েছে, একই এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডস ও আল কুদস ব্রিগেডসের যৌথ অভিযানে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ট্যাঙ্কটির ওপর একটি শক্তিশালী থাকিব বোমার বিস্ফোরণ ঘটানো হয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ব্রিগেডস জানিয়েছে, অপারেশনের পর তাদের যোদ্ধারা নিরাপদ ঘাঁটিতে ফিরেছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন শহীদ ওমর আল কাসিম ফোর্স জানিয়েছে, তারাও সোমবার দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই সংগঠনটি ইসরায়েলি বাহিনীর একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার নিকটবর্তী কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে দাঙ্গা শুরু হয়েছে সেখানকার ইহুদি বসতি স্থাপনকারীদের। সোমবার কাফর মালিকে ইসরায়েলি সেনাদের একটি ছাউনি জ্বালিয়ে দিয়েছে বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, ছাউনিটিতে নিরাপত্তা সংক্রান্ত দামি যন্ত্রপাতি ছিল। অগ্নিসংযোগের ফলে সেগুলো আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই। এই ঘটনার নিন্দা জানিয়ে IDF বলেছে, এই হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারীদেরকে নিরাপত্তার হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত বুধবার কাফর মালিক এলাকার কৃষি ক্ষেতগুলোতে হামলা করে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। খেতে কর্মরত ফিলিস্তিনি কৃষকদের মাঠ থেকে বের করে দিচ্ছিল তারা। এমন সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দাঙ্গাকারীরা ইসরায়েলি সেনাদের উপর হামলা শুরু করে।
সেনাদের উপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে 6 বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়। এরপরে রোববার রাতে প্রায় 100 ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়ে কাফার মালিকের সেই ছাউনিতে আগুন লাগিয়ে দেন। সোমবার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে আইডিএফ বলছে, আইডিএফ এর মূল কাজ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে এই ধরনের হামলা খুবই ন্যাক্কারজনক। এই দাঙ্গাকারীদের প্রতি ইসরায়েলি সেনাবাহিনী নমনীয় হবে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ এর দায়িত্ব হল বেসামরিকদের নিরাপত্তা প্রদান ও বিশৃঙ্খলাকারীদের দমন করা। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার জটিল কাঠামো ভেঙে ফেলার নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এতে দেশটিতে বিনিয়োগের পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর 6 মাসের মধ্যে এই পদক্ষেপ এল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ট্রাম্পের জারি করা আদেশে সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা এবং সামাজিক কাঠামো পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এর আগে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগেই দেশটির উপর যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা ছিল। সাবেক সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট এসব দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা সিরিয়ার পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। একই সঙ্গে এসব নিষেধাজ্ঞা আল আসাদের শাসনামলে সিরিয়ার অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়। মধ্যপ্রাচ্য সফরের সময় গত মে মাসে ট্রাম্প সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিরিয়াকে স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ, সে সাথে নিজ দেশের ভেতরে এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সহায়ক, তবে বাশার আল আসাদ এবং তার সহযোগী চরমপন্থী সংগঠন আইএস এবং ইরান ও তাদের মিত্রদের উপর থাকা সিরিয়ার নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। অর্থ মন্ত্রণালয় বলছে, তারা ইতোমধ্যে সিরিয়ার 518 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে। তবে সব নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার হচ্ছে না, এগুলো যাচাই বাছাই করে দেখা হবে। ট্রাম্পের নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বৈশ্বিক বিশেষ সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে। নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন। সম্ভাব্য এই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এবং এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে দাবি করছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হয়ে উঠতে পারে। কূটনৈতিক বেশ কয়েকটি সূত্র জানায়, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা এখন অনেক দূরে গিয়েছে। দুই দেশের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি। সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক ছিল এই উদ্যোগেরই একটি অংশ। এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক, যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগ তৈরি হয়। মূলত জুনের 19 তারিখে হওয়া এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুনভাবে এই জোটে আমন্ত্রণ জানানো। এই বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ অন্যান্য নতুন দেশ এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 10 বছর আগে। 2016 সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সেটা বয়কট করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারও সে সময় ভারতপন্থী হওয়ায় ঢাকা সেই সময় সম্মেলনে অংশ নেয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।